হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের 5% রিজার্ভেশন মামলার আপডেট এবং সেই মামলার অর্ডার কপির ব্যাখ্যা। এই মামলায় গতকাল অর্থাৎ ১৯শে জানুয়ারি কি শুনানি হলো তা বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে, এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে বিচারপতি কি জানালেন তা আমরা জেনে নেব, এবং মাদ্রাসার 5% রিজার্ভেশন কি থাকবে, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গতকাল অর্থাৎ ১৯শে জানুয়ারি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কোর্ট নাম্বার ১৮ তে, যার সিরিয়াল নাম্বার ছিল ৪৭ থেকে ৪৮ এবং যার মামলাটির ডায়েরি নাম্বার 14258 অফ ২০২৩, যার মামলাটির পিটিশনার রয়েছেন আরিফ আনসারী ভার্সেস মাদ্রাসা সার্ভিস কমিশন। অন্যদিকে যার বিচারপতি ছিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। তো এদিন শুনানির শুরুতেই একদম মাননীয় বিচারপতি তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনের তাকে জানতে চান, মাদ্রাসা সার্ভিস কমিশনকে, যে আপনাদের এই 5% রিজার্ভেশন দেওয়া নিয়ে আপনাদের ফাইনাল স্ট্যান্ডটা কি? এই মামলার পিটিশনার আরিফ আনসারী তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করতে পারেননি। তার ফলে কলকাতায় হাইকোর্টে তিনি মামলা করেন, এবং সেই মামলার প্রথম দিকে একটা ইন্টারিম অর্ডার দিয়ে তাকে ফর্ম ফিল আপের নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি। এরপর মাদ্রাসা সার্ভিস কমিশন তার বিরুদ্ধে একটা রিভিউ পিটিশন দাখিল করে, এবং সেই রিভিউ পিটিশনে মাদ্রাসা সার্ভিস কমিশনে জানায় যে তারা আরিফ আনসারীকে ফর্ম ফিল আপ করতে দিলেও মাদ্রাসায় তারা কোনো রিজার্ভেশন দেবে না। কেননা মাদ্রাসার যে অ্যাক্ট রয়েছে বা যে রুলস রয়েছে সেখানে রিজার্ভেশনের কথা কোথাও উল্লেখ করা নেই। তাই তারা 5% সংরক্ষণ দেবে না। এর আগে মাননীয় বিচারপতি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছিলেন যে মাদ্রাসার এই নিয়ম সম্পর্কে আপনাদের কি বক্তব্য আছে? কেন মাদ্রাসা সার্ভিস কমিশন রিজার্ভেশন মানতে চায় না? আরটিএ অ্যাক্ট অনুযায়ী কেন এখানে এটি কার্যকরী হবে না? এনসিটির কি রুলস বা কি অ্যাক্ট আছে যেগুলো কেন মাদ্রাসা সার্ভিস কমিশনে লাগু হবে না? সেখানে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি? এ সম্পর্কে একটা এফিডেভিট চেয়েছিলেন। তখন মাদ্রাসা সার্ভিস কমিশন জানায় যে তারা মিনিস্ট্রি অফ অ্যান্ড অ্যাফেয়ার্স এর যে ডেভেলপমেন্ট রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এই সংক্রান্ত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে সেখানে তারা একটা এফিডেভিট দিয়ে তারা জানিয়েছে যে তাদের কোনো সংরক্ষণ পলিসি নেই। মাদ্রাসা সার্ভিস কমিশন কখনোই রিজার্ভেশন পলিসি মানবে না বা মানতে তারা বাধ্য নয়। তখন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি জানান যে তাহলে আপনারা সংরক্ষণ পলিসিটা মানবেন না বা আপনাদের আইনের সংরক্ষণ পলিসি নেই। এরপর মাননীয় বিচারপতি তিনি জানতে চান ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে থেকে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যেখানে বিজ্ঞপ্তি, তারা সেখানে বলেছে এনসিটির যে রুলস তারা সেগুলোকে মেনে তারা নিয়োগ করবে, বাট এক্ষেত্রে তারা বলছে যে রিজার্ভেশন পলিসি মানবে না, শুধুমাত্র একাডেমিক রুলস গুলো মানবে। এক্ষেত্রে আপনাদের কি বক্তব্য আছে? তখন ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মিস্টার সুকান্ত চক্রবর্তী তিনি বলেন যে মাদ্রাসার এনসিটির যে অ্যাক্ট সেখানে 6 to 8 এই ক্ষেত্রে রিজার্ভেশন পলিসি তারা মানবে, বাট 9 থেকে 12 সেই স্তরের জন্য মাদ্রাসা কি করবে সেখানে সুনির্দিষ্ট করে কোনো অ্যাক্ট নেই এনসিটির কাছে। তখন মাদ্রাসা সার্ভিস কমিশন তারা আপত্তি জানায়, তারা বলে যে এনসিটির যে লেটেস্ট অ্যাক্ট রয়েছে অর্থাৎ 2014 সালের যে অ্যাক্ট সেখানে কোনো রকম সংরক্ষণের কথা বলা নেই। এনসিটির রুলস বা তার অ্যাক্টে কোথাও সংরক্ষণের কথা সেখানে বলা নেই। তখন মাননীয় বিচারপতি এনসিটির যে অ্যাক্ট 2014 সালে যে অ্যাক্ট হয়েছিল, গেজেট প্রকাশ হয়েছিল, সেটা তিনি দেখতে চান, এবং রুলস দেখতে দেখতে বলেন যে এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে 5% রিজার্ভেশনের কথা এখানে উল্লেখ আছে, বাট অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এখানে রিজার্ভেশনের কথা সেখানে উল্লেখ নেই। তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের বিচারপতিকে জানান যে না মিলর্ড, এখানে এডুকেশন বলতে অল ওভার এডুকেশনকে বোঝানো হয়েছে, কোনো সাবজেক্ট হিসেবে এখানে বলা হয়নি। বিচারপতি তখন রেগে যান। তিনি আরো বলেন এখানে এডুকেশন একটা সাবজেক্টের কথা বলা হয়েছে, কোনো জেনারেল সাবজেক্ট হিসেবে এখানে বলা হয়নি। তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের উকিলকে বিচারপতি বলেন যে আপনারা ভালো করে আগে জেনে আসুন তারপর এসে বলবেন। এরপর মাদ্রাসা সার্ভিস কমিশনের লয়ার তিনি সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট তিনি সাবমিট করেন। সেখানে বলা হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই করা হবে না, সেই অর্ডার সুপ্রিম কোর্টে লেখা রয়েছে, এরকম একটি অর্ডার তিনি সাবমিট করেন। বিচারপতি তখন সমস্ত বক্তব্যগুলো তাদের কাছ থেকে শুনেন এবং পিটিশনারদের বক্তব্য জানতে চান, এবং তারপর বলেন যে আপনাদের যা যা বক্তব্য একটা এফিডেভিটের আকারে লিখে সাবমিট করুন। এরপর মাননীয় বিচারপতি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে বলেন যে আপনাদের ফাইনাল ডিসিশন কি আছে, ফাইনাল বক্তব্য লিখে একটা এফিডেভিটের আকারে আপনারা কোর্টে জমা করুন, এবং এটা আপনারা কতদিনের মধ্যে জমা করতে পারবেন? তারা 2 সপ্তাহ সময় চায়।
তখন মাননীয় বিচারপতি তিনি রেগে যান এবং বলেন যে ২ সপ্তাহ এত সময় দেওয়া যাবে না, এত সময় দেওয়া সম্ভব নয়, একদমই দেওয়া যাবে না। দেখুন আমি আগামী ২৪ তারিখ সময় দিচ্ছি, অর্থাৎ আগামী ২৪শে জানুয়ারি মামলাটি লিস্টেড করছি। ওইদিন সমস্ত সবকিছু সাবমিট করবেন এবং ওইদিন সমস্ত শুনানি হবে। ওইদিন আপনাদের ফাইনাল স্ট্যান্ড কি আছে সেটা অবশ্যই জানাবেন এবং এনসিটির যে ফাইনাল স্ট্যান্ড সেটাও তারা জানাবে। ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তখন তারা জানায় যে মাদ্রাসার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, যেমন খারিজি মাদ্রাসা, রিলিজিয়াস মাদ্রাসা। সেই সমস্ত ক্ষেত্রে যে পলিসি বা আরটিএ যে অ্যাক্ট, সেই অ্যাক্ট গুলো মানা হবে না এবং অন্যান্য যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে রিজার্ভেশন পলিসি মানা হবে। এরপর মাননীয় বিচারপতি বলেন, যেখানে সুপ্রিম কোর্ট বলছে মাদ্রাসার রিজার্ভেশন পলিসি মানা হবে না, সেখানে ইউনিয়ন অফ ইন্ডিয়ার নতুন করে কি রিপোর্ট থাকতে পারে বা কি বক্তব্য থাকতে পারে। তখন মাননীয় বিচারপতি মাদ্রাসা সার্ভিস কমিশনকে বলেন, তাহলে আপনারা সুপ্রিম কোর্টের যে রেফারেন্স রয়েছে, যে অর্ডার রয়েছে সেটা এবং তার পাশাপাশি মাদ্রাসার যে সমস্ত অ্যাক্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত রুলস রয়েছে বা অন্যান্য যে সমস্ত অ্যাক্ট গুলো রয়েছে, আপনাদের মিনিস্ট্রির যে সমস্ত অ্যাক্ট গুলো রয়েছে, সমস্তটা নিয়ে একটা এফিডেভিট জমা করুন এবং ফাইনাল আমি সিদ্ধান্ত নেব। তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা বলে যে আমরা অলরেডি এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছি, আগামী ২৮শে জানুয়ারি এক্সামের ডেট ঘোষণা করা হয়েছে। বিচারপতি এই ডেট নিয়ে, পরীক্ষার ডেট নিয়ে তিনি স্পষ্ট বলেন, ঠিক আছে আপনারা পরীক্ষা নিন, পরীক্ষা নিতে আমার কোনো আপত্তি নেই বা কোনো রকম বাধা নেই, আমি এক্সাম নিতে বাধা দেব না। অর্থাৎ এক্সাম যে নির্ধারিত ডেটেই হচ্ছে সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। তাহলে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষার ডেট ২৮শে জানুয়ারি এবং অন্যদিকে নবম দশমের একাদশ দ্বাদশের যে পরীক্ষার ডেট ৩রা মার্চ ২০২৪-এর, এই দুটি ডেটে কিন্তু পরীক্ষা হচ্ছে। সেখানে কিন্তু পরীক্ষা নিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো রকম বাধা থাকছে না। এবার আমরা দেখে নেব মাননীয় বিচারপতি অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করলেন। তো মামলাটির অর্ডার কপিতেই আমরা দেখতে পাচ্ছি যে মামলাটি ১৯/১/২০২৪ তারিখে গতকাল মামলাটি শুনানি হয়েছে, যার সিরিয়াল নাম্বার ছিল ৪৭ থেকে ৪৮, যেটা মামলাটি কোর্ট নাম্বার ছিল ১৮ নম্বর কোর্টে মামলাটি শুনানি হয়, যার মামলাটির রিট পিটিশন নাম্বার রয়েছে ১৪/২/৫৮/২০২৩-এর। মামলাটির পিটিশনার রয়েছেন আরিফ আনসারি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এবং আরিফ আনসারি এরা রয়েছেন পিটিশনার হিসেবে। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন অনিন্দ বোস, তাছাড়া আরো দুজন ছিলেন। অন্যদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে কমলেশ ভট্টাচার্য, আরো দুজন ছিলেন এখানে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কথা বলছিলেন সুকান্ত চক্রবর্তী। অর্ডারের মূল বক্তব্য যেখানে বলা হয়েছে, দ্য হিয়ারিং অফ দ্য ম্যাটার ইজ অ্যাডজর্ন enabling the writ petitioners to file reply to the affidavit of the state। অর্থাৎ যেটা বলা হচ্ছে, ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা এফিডেভিট চাওয়ার কথা বলা হয়েছে, একটা এফিডেভিটের আকারে তাদেরকে সমস্ত ডিটেইলস জানার কথা বলা হয়েছে। অর্থাৎ স্টেটের পক্ষ থেকে একটা এফিডেভিট দেওয়ার কথা বলা হয়েছে পিটিশনারদেরকে। এই এফিডেভিটটা দেওয়ার একটা সময় তাদেরকে দেওয়া হয়েছে এবং ততক্ষণ পর্যন্ত এই মামলাটি স্থগিত থাকছে, অর্থাৎ মামলাটির শুনানি স্থগিত থাকছে। ম্যাটার বি লিস্টেড ১২টা থেকে দুপুর ১২টার সময় লিস্টেড করা হয়েছে, অর্থাৎ জানুয়ারি ২৪, ২০২৪, অর্থাৎ জানুয়ারি মাসের ২৪ তারিখেই দুপুর ১২টার সময় মামলাটি আবার শুনানির জন্য উঠবে। ওই দিন কিন্তু সমস্ত এফিডেভিট সবাই জমা করবে এবং ওই দিন মাননীয় বিচারপতি একটা ফাইনাল সিদ্ধান্তে এসে যাবে। এবার যদি প্রশ্ন করা হয় যে মামলাটির গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে, মামলাটার মাদ্রাসায় কি 5% রিজার্ভেশন লাগু হবে, মাদ্রাসা সার্ভিস কমিশন কি 5% রিজার্ভেশন দেবে না, এখন যেটা গতিবিধি যেটা এগোচ্ছে, দেখুন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট রয়েছে যেখানে মাদ্রাসায় 5% রিজার্ভেশন তারা দেবে না, এরকম একটা অর্ডার রয়েছে। এটা একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষে। অন্যদিকে বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন যে সমস্ত অ্যাক্ট রয়েছে, সেই সমস্ত অ্যাক্টগুলো থেকে সমস্ত বিষয়গুলো যেভাবে অবজার্ভ করা হচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু 5% রিজার্ভেশন দেবে না বা কোর্ট সেই দিকেই কিন্তু এগোচ্ছে। কেননা সুপ্রিম কোর্ট একটা স্ট্রং পয়েন্ট, উপরের আদালত, সর্বোচ্চ আদালত যে স্ট্যান্ড পয়েন্টটা নেবে, কলকাতা হাইকোর্টও কিন্তু সেই একই স্ট্যান্ড পয়েন্ট নেবে আশা করা যায়। মামলার অর্ডার কি হবে সেটা আমাদের প্রেডিক্ট করা ঠিক নয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।